নির্বাচন উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশনে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তাল ছিল সারা দেশ। গণতন্ত্রের এই মহোৎসবে জনগণ তাদের রায় দিয়েছে স্পষ্টভাবে। বিজয়ের মুকুট উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাথায়। ভোটের উত্তেজনা, প্রত্যাশা আর পরিবর্তনের বার্তা নিয়ে নতুন অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের রাজনীতিতে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশন। উপস্থাপনায় আছে যমুনা টেলিভিশন। নির্বাচনের ফলাফল, বিশ্লেষণ, প্রতিক্রিয়া, ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা নিয়ে থাকছে বিস্তৃত আলোচনা। গণরায়ের গভীরতা আর নতুন সরকারের অঙ্গীকার, সবকিছু একসাথে। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের অতিথি আছেন, আমরা তাদের সঙ্গে একটু পরিচয় করে দেব। আমাদের সঙ্গে আছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক; অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি; মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আরেকজন অতিথি আছেন আমাদের সঙ্গে, তিনি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, শাম্মী আক্তার, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বিএনপি। আশা করছি তিনি খুব দ্রুতই আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আশা করি সারাদিন আপনারা যমুনা টেলিভিশনের পর্দায় ছিলেন, দেখেছেন, জেনেছেন এবং আমাদের সঙ্গেই ছিলেন। আশা করছি এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা আপনাদের পাবো। আমরা সরাসরি শুরুতেই আলোচনায় চলে যেতে চাই। একটি গতানুগতিক প্রশ্ন দিয়ে শুরু করছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। আমরা এই বাংলাদেশ ইলেকশন অনুষ্ঠানটি করছি নির্বাচনের যে উত্তেজনা আছে, এই উত্তেজনার শুরু থেকেই। আমি শুরুতে একটা প্রশ্নতে যেতে চাই, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আপনার কাছেই যেতে চাই। যে আমি প্রথমেই বলতে চাই যে এই যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হলো, একটা বিশাল পরিসর নির্বাচন হলো, ভোটার উপস্থিতিও অনেক ছিল, জনগণের মধ্যে উৎসাহ অনেক ছিল, উদ্দীপনা অনেক ছিল। আমরা বিভিন্ন দলের কাছ থেকে বিভিন্ন রায় পেয়েছি, বিভিন্ন মতামত প্রকাশ করছেন প্রার্থীরা। তবে একটি কমন বিষয় আমাদের মনে হয় সামষ্টিকভাবে উঠে এসেছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্দান্ত তৎপরতা ছিল, বিশেষ করে সেনাবাহিনী যে দায়িত্ব পালন করেছে। এই বিষয়টি আসলে আপনি নিশ্চয়ই গণমাধ্যমে শুনেছেন। আপনি বিষয়টিকে কিভাবে অবমূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে, শুরুতেই ধন্যবাদ জানাই। এবং আজকের যে গতকাল যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যারা জয়লাভ করছে তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। আমি আশা করি যে নতুন সরকার আমাদের যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করবে। এখন আপনার প্রশ্নে যদি আমি আসি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী, আমি মনে করি বাংলাদেশের যে বর্তমান যে সরকার, 2024 সালের 5ই অগস্টের পরে আমরা জানি যে 3 দিন আসলে দেশে কোনো সরকার ছিল না। তারপর যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, সেই সরকারের পক্ষে একটা সমস্যা ছিল হচ্ছে তখন যে আইন শৃঙ্খলা বাহিনী, সেটা একেবারে পুরোপুরি একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনী ছিল। এবং সেই ভঙ্গুরতার কারণে দীর্ঘদিন ধরে সরকারকে একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা হচ্ছে যে এই শৃঙ্খলা, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণের মধ্যে এক ধরনের একটা সংশয়, ভীতি ইত্যাদি ছিল। এবং সেই কারণে অনেকেই ভেবেছিল যে নির্বাচনটি আদৌ কি সরকারের পক্ষে করা সম্ভব হবে। এবং সেই ভয় থেকে একটা প্রশ্ন এসেছিল যে নির্বাচনকালীন সময়ে কি পরিমাণ সংঘাত, সহিংসতা হতে পারে। কিন্তু আমরা অত্যন্ত আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি যে বাংলাদেশের ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে গতকাল। আমাদের যে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন এবং ছোটো ছোটো যে অন্যান্য সকল জাতীয় স্থানীয় যে নির্বাচন হয়, সেই নির্বাচনের যে সহিংসতার মাত্রা আমরা দেখি, সকল নির্বাচনের সহিংসতার মাত্রার তুলনায় এখানে খুবই শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনের জন্য আপনি যে প্রশ্নটা করেছেন সেনাবাহিনীর ভূমিকাটা, আমি সবসময় বলবো যে এটা একটা দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা সেনাবাহিনী পালন করেছে। এবং আমি মনে করি সেনাবাহিনীর জন্যই এই ধরনের শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সকল সদস্যদেরকে, তাদের এই আন্তরিক যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য, তাদের যে নিরপেক্ষ যে একটি অবস্থান, সেই নিরপেক্ষ অবস্থানের জন্য। এবং আমি এটা আবারও স্মরণ করতে চাই যে আসলে 5ই অগস্টের পরে বাংলাদেশ পুলিশের যে একটা ডিমোরাল একটা পজিশন চলে গেছিল, তাদের মোরালিটির দিক থেকে তারা একটা নৈতিক সংকটের মধ্যে পড়ে গেছিলেন। সেই নৈতিক সংকটে থেকে বাংলাদেশ পুলিশকে এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা কিন্তু সম্ভব হয় নাই।
ফলে এই যে পুলিশের যে একটা দুর্বলতা, সেই দুর্বলতার পুরো জায়গাটা পূরণ করেছে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং বাংলাদেশ সেনাবাহিনী এই ক্ষেত্রে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে, এবং যেখানেই যে ঘটনা ঘটেছে সেখানে তারা তাৎক্ষণিকভাবে উপস্থিত তারা 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 চলে গিয়েছে, এবং সেখান থেকে তারা একটি শান্তিপূর্ণ অবস্থান বিরাজমান রাখতে যথেষ্ট ভূমিকা রেখেছেন। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আমি একটু আশরাফ কায়সার আপনার কাছে আসতে চাই। কায়সার ভাই, আপনি তো নিশ্চয়ই দীর্ঘদিন যাবতই দেখছিলেন, যতদিন মানে নির্বাচনের ঘোষণা হয়েছে, তারিখ ঘোষণা হয়েছে তখন থেকে। আমি আপনার কাছে একটু মিডিয়ার ভূমিকা নিয়ে জানতে চাই। কালকে মিডিয়ার ভূমিকা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। কেউ কেউ বলছে যে মিডিয়া আসলে সঠিক তথ্য দিচ্ছে না, কেউ কেউ বলছে যে মিডিয়া অনেক আগে তথ্য দেওয়ার জন্য ভুল তথ্য দিচ্ছে। এই বিষয়টা আপনার চোখে পড়েছে কিনা, বা এটা আসলে ঠিক কিনা যে একটি মিডিয়ার সঙ্গে আরেকটি মিডিয়ার কম্পিটিশনের কারণে তারা কি আসলে ভুল তথ্য আগে প্রচার করে ফেলে? দেখুন, মিডিয়ার একটি হাউজের সাথে আরেকটি হাউজের প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে এবং থাকা উচিতও, কিন্তু নির্বাচনের মতো একটা স্পর্শকাতর বিষয়, যেখানে আপনি জানেন যে জয় পরাজয় অনেকটা জীবন মৃত্যুর মতো, সেখানে আপনি ভুল তথ্য পরিবেশন করতে পারেন না, অথবা আংশিক সত্য অথবা পূর্ণাঙ্গ সত্য না এটি পরিবেশন করতে পারেন না। গত 24 ঘন্টায় আমরা কিন্তু সেটা সাংঘাতিকভাবে হতে দেখেছি। তাতে করে যেটি হয়েছে যে কনফিউশন তৈরি হয়েছে, কেউ নিজেকে জয়ী ভেবেছেন, কেউ নিজেকে পরাজিত ভেবেছেন। আমরা 3 ঘন্টা 2 ঘন্টা পরে একজন পরাজিতকে আবার জয়ী হতে দেখেছি, আবার একজন বিজয়ীকে পরাজিত হতে দেখেছি। আমার মনে হয় মিডিয়া এই জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। অবশ্যই মিডিয়ার ফাস্ট তথ্য পরিবেশনের একটি চ্যালেঞ্জ থাকে এবং সবাই এগিয়ে যেতে চায়, কিন্তু আপনার নিশ্চিত করতে হবে আপনার সোর্স কি, এবং আমি মনে করি সোর্স প্রকাশ করা মিডিয়ার জন্য জরুরি। ধরুন কালকে 4:30টায় নির্বাচন শেষ হয়েছে, আপনি 6টা 7টা থেকে দেখছেন প্রেডিকশন আসছে কোনো কোনো কেন্দ্রের, কোনো কোনো আসনের। আপনি যদি বলেন যে এটি কি প্রশাসন থেকে আপনি পেয়েছেন, নির্বাচন কমিশন থেকে পেয়েছেন, কেউ আবার বলছে গোয়েন্দা সংস্থা থেকে পেয়েছি, মানে গোয়েন্দা সংস্থার রিপোর্ট তো আপনি গণমাধ্যমে প্রকাশ করতে পারেন না। আচ্ছা, এটি গেল মিডিয়ার ভূমিকা। তবে মিডিয়া যেই জায়গাটি তৈরি করেছে সেটি হচ্ছে গত 1 মাস নির্বাচনের পরিবেশটি তৈরির এবং প্রার্থীদেরকে পরিচিত করা, ইস্যুগুলোকে আলোচনা করা। কোনো কোনো মিডিয়াকে আমি দেখেছি আসন ভিত্তিক ডিসকাশন করা, ওই জেলার সমস্যা কি, ওই আসনের সমস্যা কি, এগুলো সবই ইতিবাচক। আমি একটু তথ্য নিয়ে কথা বলছিলাম, যেহেতু কায়সার ভাই গতকাল আমি একটা আলোচনায় ছিলাম, সেখানে আসলে একটি বিষয় হচ্ছিল, আমরা যখন রেজাল্ট প্রকাশ করি বা আমরা কত আসন, কোন আসন এখনো প্রকাশ করছি, আমাদের স্ক্রিনে এখনো যাচ্ছে, আমরা কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছি যে বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য কিংবা স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য, যেহেতু এখনো সিইসি ঘোষণা করেছিলেন না, তো আমরা তো এইটা আসলে মিডিয়ার তো প্রকাশ করার সুযোগ আমি ঠিক এইটার কথাই বলছিলাম। আপনি যখন বলেন বেসরকারিভাবে প্রাপ্ত অথবা স্থানীয় সূত্রে, তখন কিন্তু আমি বুঝে যাই এটা অফিসিয়াল না। এটি আমি বিশ্বাস করব কি করব না এটা আমার দায়িত্ব। অ্যাবসলিউটলি। কিন্তু আপনি যদি ওগুলো প্রকাশ না করে আপনি দিতে থাকেন ব্রেকিং নিউজ হিসাবে, তখন কিন্তু দলের, প্রার্থীর, সমর্থকদের বিপদে পড়তে হয়। তাকে হিসাব করতে হয় যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। দেখুন, আমাদের নির্বাচন যেমনটি আমরা বলছিলাম গতকালকে পরিবেশ সবচেয়ে সুন্দর ছিল, কিন্তু ঝুঁকি ছিল ফলাফল ঘোষণার সময়। তখন যদি কোনো দল বলতো যে আমার 10 জন প্রার্থী বিজয়ী হয়েছে, আমি এখন দেখছি 6 জন, কথার কথা, সেইটা আপনি সামাল দিতেন কি করে? মিডিয়া কিন্তু নির্বাচনের ফলাফলের কনফিউশন তৈরিতেও ভূমিকা রাখতে পারে। আর ভালো দিকটি যেটি হয়েছে যে নির্বাচনের ফলাফল নিয়ে তাদের বিশ্লেষণ ভালো হয়েছে, নির্বাচনের আগে পরিবেশ তৈরিতে তাদের ভূমিকা তৈরি হয়েছে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা না বললেই কিন্তু না, এটা তো গেল মূলধারার মিডিয়া। আপনি টেলিভিশনের কথা বলছেন, আমি হয়তো নিউজ পেপার বা অনলাইন মিডিয়ার কথা বলছি। সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে গেছে যে নিজের মত প্রকাশের ক্ষেত্র। দেখুন, তাতেও সমস্যা নাই। অনেকেই কিন্তু বলছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অন্য ভিন্ন নির্বাচন চলছে। এটি আমি এখন বলি আপনাকে, নির্বাচনের আগে আপনি খেয়াল করেছেন প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ী কারা ছিলেন? আমি কিন্তু পরিষ্কার দেখতে পেয়েছি, একটি দল, একটি জোট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ী। ভোটটা যদি ফেসবুকে হতো তারাই বিজয়ী হতেন, কিন্তু এমনকি মাঠেও তারা ওই আভাসটি দিয়েছিলেন। এতে কোনো সমস্যা নেই। রাজনীতিতে আপনি কৌশলী হবেন, প্রভাব বিস্তার করবেন এবং মানুষকে বলতে শুরু করবেন যে আমাকে সিরিয়াসলি গণনা করা হোক, আই হ্যাভ অ্যারাইভড, আই এম হেয়ার, এটা ঠিক আছে। কিন্তু যখন ফলাফল আপনি প্রকাশ করতে শুরু করলেন, আমরা কোনো ঢাকার 8 আসনের কথা বলতে পারি এবং ঢাকার 13-র কথা বলতে পারি, মোহাম্মদপুর এর ওই 2টি আসন নিয়ে অনেক ঘটনা হয়েছে কালকে। 2 জন প্রার্থী, 4 জন প্রার্থী মনে করেছেন তারা বিজয়ী হয়েছেন। তাদের কোনো কোনো সমর্থক রাজপথে রিক্সা থামিয়ে নামাজ পড়েছেন।
জি। এবং তিনি এখন নামাজ ফোল্ড ব্যাক করবেন কি ঢাকা করে? 13 কিন্তু কাছে ভাই আমারই আসন। আমি নিজে অনেক আমি নিজে ওই বিভ্রান্তির আসনে মধ্যে ভোট দিয়েছি জি। কালকে। আমি নিজে অনেক যদিও আমি ওখানকার ভোটার না, আমি ওখানে থাকি, অনেক বিভ্রান্তির মধ্যে ছিলাম। কারণ আমি যেহেতু সন্ধ্যা পর্যন্ত বাসায় ছিলাম, কিছুক্ষণ পরপরই আসলে এক এক দলের সমর্থকরা মিছিল বের আমি করছিলেন। 6টি মিছিল দেখেছি, 3টি এই দলের, 3টি এই দলের, এবং 3টি মিছিল ক্লেম করেছে তারা বিজয়ী হয়েছে। তাদের কেউ রাজপথে অবস্থান নিয়েছে, কেউ নামাজ পড়তে শুরু করেছেন, কিন্তু পরবর্তীতে মধ্যরাতে আমরা ফলটি দেখতে পেলাম নির্বাচন কমিশনের অঙ্কগুলো যোগ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যারা বিজয়ী হয়ে গেছিলেন তারা কিন্তু আজকের নির্বাচনে বিজয়ী হননি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। তাহলে আমি বলে থাকি একটি নির্বাচনের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে অনিশ্চয়তা। আপনি আগে থেকে বলতে পারবেন না। এবারের নির্বাচন কিন্তু সাংঘাতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, অনিশ্চয়তায় ভরপুর ছিল। কেউ ভয়ভীতিও পেয়েছেন কোনো একটি আচরণের কারণে, এবং শেষ পর্যন্ত কিন্তু আমাদের মনে হয় যে দেশটির ভবিষ্যৎ বিজয়ী হয়েছে। কারণ আমরা স্থিতির কথা বলতে চেয়েছি, আমরা নিরাপদ জীবনযাপনের কথা বলতে চেয়েছি, অর্থনীতি পুনরুদ্ধারের কথা বলতে চেয়েছি। সেই জায়গায় আমার ধারণা মিডিয়ার এখন আরও গুরুত্বপূর্ণ রোল রয়েছে। আমরা যেন আমাদের আত্মসমালোচনা করে এই রোলটি ঠিক করতে পারি, কারণ এখন কিন্তু দেশ পুনর্গঠনের ব্যাপার রয়েছে। গত সরকারের অনেক ভুল হয়েছে, দুর্বলতা হয়েছে, ব্যর্থতা ছিল। সবচেয়ে বড় সফলতা ছিল গতকালকের নির্বাচন। আমি নির্বাচনের ভূমিকায় নিয়ে কথা বললাম, নির্বাচনে মিডিয়ার ভূমিকা নিয়ে, পুনর্গঠনের ভূমিকা নিয়ে আপনার কাছে ফিরবো। আমি তার আগে একটু অ্যাডভোকেট হুমায়রা নূর আপনার কাছে যেতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করি ভালোই আছেন। ধন্যবাদ। আমি একটু খুব সহজ প্রশ্ন করতে চাই, খুবই গতানুগতিক প্রশ্ন। সেটা হচ্ছে, এই যে নির্বাচনের ফলাফল আমরা হাতে পেয়েছি এখন পর্যন্ত, আপনি কি সন্তুষ্ট কিনা? এই প্রশ্নটা একটু জুড়ে দিই, আপনি নাগরিক হিসেবে সন্তুষ্ট কিনা? আচ্ছা, এই প্রশ্নটা যে নাগরিক হিসেবে সন্তুষ্ট কিনা এটা জিজ্ঞেস করে তো কঠিন করে ফেললেন। তাহলে তো সহজ উত্তর দিতে হবে। আর যদি দল হিসেবে জিজ্ঞেস করেন, এটা যেই দলকে খুবই সহজ হয়ে যায়। যদি দল হিসেবে উত্তর দিতে হয়, তাহলে এটা যদি আপনি যেই দলটা সরকার গঠন করতে যাচ্ছে তারাও বলবেন যে আমরা 100% সন্তুষ্ট না, তাই নাকি? কিন্তু ওভারঅল যদি একজন নাগরিক হিসেবে জিজ্ঞেস করেন, নির্বাচনটা যে এইবার আমরা নির্বিঘ্নে মানুষগুলোর ভোট দিতে পেরেছে এবং অনেক বড় কোনো সহিংসতা অ্যাটলিস্ট ভোট গ্রহণের সময় দেখা যায়নি, এটাই একটা বড় সাফল্য আমি মনে করি। এবং আমরা তো কার্পণ্য করি সবাইকে ধন্যবাদ দিতে, ইন্টারিমকে অনেক অনেক সমালোচনা করেছি। কায়সার ভাই যেটা বললেন, উনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং মিডিয়া অনেক সমালোচনা থাকবে, কিন্তু আপনারা সকাল থেকে আজ সকাল পর্যন্ত, ইনফ্যাক্ট মানে কালকে সারা রাত কেউ ঘুমায়নি, যেই পরিশ্রম করেছেন এই নির্বাচনী কাজে, এইটা একেবারেই রিমার্কেবল, অ্যান্ড উই থ্যাংক ইউ ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্টস। সো নাগরিকরা যেই নির্বাচনের জন্য দীর্ঘ 17 বছর অপেক্ষা করেছে, সেই নির্বাচন পেয়েছে এবং জনগণ তার পছন্দ অনুযায়ী ভোট দিতে পেরেছে। এইটাই একটা, আমি মনে করি আমাদের জন্য একটা আশার বিষয়। তবে ভবিষ্যতে যেই দল সরকার গঠন করতে যাচ্ছেন তাদের জন্য সরকার পরিচালনার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে। সকাল পর্যন্ত, ভোট গ্রহণ পর্যন্ত যেই পরিস্থিতি ছিল, ভোট কাউন্টিং এবং ফলাফল ঘোষণার যেই সময়টুকু, সেইটা নিয়ে ভীষণ ভীষণ অভিযোগ কিছু আছে। সেইটাও আসলে একেবারেই ফেলে দেয়া যায় না। তবে প্রথমেই যে কথাটা বলছিলেন যে মিডিয়ার যে কম্পিটিশন, কোন খবর আগে দিবে আর পরে দিবে, তাতে করে অনেক জায়গায় অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যেমন অনেক সময় কিছু জায়গায় দেখেছি যে কিছু প্রার্থী ফলাফল জেনে তার সমর্থকরা বিজয় মিছিল নিয়ে বের হয়ে গিয়েছে, তারপরে ফলাফল পরিবর্তিত হয়েছে, এটা দেখা গিয়েছে। কিছু কিছু জায়গায় দেখেছি যে ভোটার যে শিটের ফলাফল, সেই শিটের ফলাফল 3 ডিজিট না, ধরেন 723-এর জায়গায় ওখানে আগে হয়তো ছিল 223, সেটা কেটে আপনি 225 হইতে পারে, 228 হইতে পারে, সেটা একেবারে 728 হয়ে গেল। ধরেন এই যে কাটাছেঁড়াগুলো, এগুলো খুবই চোখে লাগার মতো ছিল। এরই পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষার কথা জিজ্ঞেস করেছেন, তো জনগণ, সারা বাংলাদেশের মানুষ একটা আসন নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল, সেটা হচ্ছে ঢাকা 8। ঢাকা 8-এ যেই পরিস্থিতি হয়েছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। এবং এই পরিস্থিতিটা যেটা বলছেন, এটা কি আরেকটু ব্যাখ্যা করবেন? আর আপনি বোধহয় সংখ্যা প্রকাশে বলছিলেন যেটি ফ্যাব্রিকেট করা হয়েছে, বা এটা আপনি খোলা চোখে দেখলে, ধরেন আমি তো একজন নাগরিক, আমার কোনো প্রার্থীর সাথে এরকম
হয়েছে বলে আমি এরকম বলছি না, একজন নাগরিক হিসেবেই উত্তর দিলাম যে আপনি যদি নাম্বারে কিছু ভুল হয়, আপনি ওই যে বললাম 223-এর জায়গায় 230 হতে পারে, 250 হতে পারে, এটা কি আপনি আমরা একেবারে ঢাকা 750 নিয়ে বলছি? এটা 8 নিয়ে বলছি না, অন্য এলাকার কথা বলছি। এটা আমরা তো ওই গণমাধ্যমেই দেখতে পেরেছি যে এই ধরনের ঘটনা ঘটেছে। আর ঢাকা 8-এ যেটা হয়েছে সেটা হচ্ছে, এটা খুবই অবাক করার বিষয় যে আরপিও অনুযায়ী যেই নিয়ম আছে সেই নিয়মে সবার জন্য যেই নিয়মে ভোট গ্রহণযোগ্য হয় আবার বাতিলযোগ্য হয়, 8-এর জন্য তো সেম হওয়ার কথা, তাই না? 8-এর জন্য যে বিশেষ নিয়মে ভোটগুলো অ্যাকসেপ্টেবল হলো, এটা খুবই অ্যালার্মিং। এবং ভোটের যখন হিসেব নিকেশ করা হচ্ছিল তখন প্রার্থী এবং প্রার্থীর স্ত্রী বিভিন্ন কেন্দ্রে গিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং অনেক কেন্দ্রে আমরা ঢুকতেও পারি নাই। আমাদের ধরেন জাতীয় নাগরিক পার্টি থেকে যখন গিয়েছে অনেক কেন্দ্রে আমরা প্রথমে ঢুকতেও পারছিলাম না, তারপরে গিয়ে ঢুকে যখন কাউন্ট করলাম কিছু কিছু জায়গায় আমরা এই বিশৃঙ্খলা প্রতিহত করতে পেরেছি, অনেক জায়গায় আসলে প্রতিহত করতেও পারি নাই। যেখানে ভোটের মার্জিনটা খুব কম ছিল, হঠাৎ করে ওই যে বললাম মিডিয়াতে এই খবরটা তো প্রচার হয়ে গিয়েছিল অলমোস্ট যে ঢাকা 8-এর যে তরুণ প্রার্থী জাতীয় নাগরিক পার্টি উনি এগিয়েছিলেন। হঠাৎ করে সন্ধ্যা রাতের পর থেকে এই নাম্বারগুলো খুব অবাক করা নাম্বারে চেঞ্জ হয়ে যেতে থাকলো এবং প্রার্থীর স্ত্রীর সশরীরে বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থেকে ভোটের নাম্বার কাউন্ট করা থেকে শুরু করে ওখানে যারা রিটার্নিং অফিসার আছে তাদেরকে যে চাপ প্রয়োগ করা, এইটা সাধারণ মানুষ মেনে নিতে পারে নাই এবং সারা বাংলাদেশের মানুষ এইটা নিয়ে প্রতিবাদ করছে। আপনারা হয়তো আসলে এনসিপি খুব সুনির্দিষ্ট কোনো অভিযোগ নিয়ে সামনে আসবে এটা নিয়ে কিনা বা এটা প্রমাণও দিয়েছি আমরা গতকালকে প্রেস ব্রিফিং এ প্রমাণও দিয়েছি। কোনো ব্যবস্থায় যাবেন কিনা বা এখন পর্যন্ত ফরমালি কোনো আবেদন আপনারা রেখেছেন কিনা? আমরা তো এইটা নিয়ে গতকালকে প্রেস ব্রিফিং করেছে এবং আইনগত যেই ব্যবস্থা নেওয়া দরকার সেটার প্রস্তুতি আমরা নিচ্ছি। এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের যেই আসলে সবাই আমাকে ধরেন আমি কাল রাত থেকে এখন পর্যন্ত মিনিমাম 1000টা মেসেজ আমি পেয়েছি। মানুষ বলছে যে জাতীয় নাগরিক পার্টি থেকে 6 জন জিতেছে, মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি একটা আসনে যদি জিতে যেত মনে হতো এনসিপি বাংলাদেশ পুরোটা জিতে গিয়েছে, এই ধরনের মেসেজ পাচ্ছি। তো মানুষ আমাদেরকে খুবই 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 দুঃখ প্রকাশ করছে। আমরা তারপরেও যতগুলো ভোট কাউন্টিংয়ে দেখানো হয়েছে, ধরেন এইটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নাম্বার না, প্রথমবারের মতো ভোট। এবং মানুষের এমন একটা অবস্থা, গণজোয়ার দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের সব আসনের মানুষ মনে হয় 8-এ এসে ভোট দিতে পারলে বোধহয় খুশি হইতো। ওরা বলছে যে আফসোস লাগছে কেন 8-এর ভোটার হলাম না, ঢাকা 8-এর। তো এইটাই তো পাওয়া না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে অনেক তার বক্তব্যের ধরন নিয়ে অনেক ধরনের সমালোচনা করা হয়েছে, কিন্তু সে তার বক্তব্যতে যেই গণজোয়ার তুলতে পেরেছে, যে দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে এবং ওসমান হাদির বিচারের দাবিতে সে যেই স্পষ্ট অবস্থান নিয়েছে, আগামীতে যেই সরকার গঠন করুক না কেন তাকে কিন্তু ভীষণ ভীষণ স্বচ্ছতার সাথে এই দায়িত্বগুলো পালন করতেই হবে। আমি একটি বিষয় একটু ক্লিয়ার করে দিতে চাই। হুমায়রা আপা যেটি বলছিলেন ঢাকা 8 এবং ঢাকা 13, আমি শাম্মী আপা আপনাকে ওয়েলকাম করছি, আপনার কাছেই আসছি। তার আগে আসলে যারা উপস্থিত আছেন আমি বলতে চাই যে বিষয়টি আসলে আমরা শুনেছি এনসিপি এবং আমি ঢাকা 8 এবং ঢাকা 13 দুটো আসন নিয়েই একটি কমন বিষয় আমি বলতে চাই। আজকে আমি ঢাকা 13-র যিনি প্রার্থী ছিলেন রিকশা প্রতীকের মামুনুল হক, উনি একটি বক্তব্য দিয়েছেন, একাধিক বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আমার নামের পাশে ব্যালট বাক্সে যে ফাঁকা স্থান ছিল সেখানে সিল পড়েছে, ফাঁকা জায়গায় সিলটা দেয়া হয়েছে বলে ভোট বাতিল ঘোষণা করা হয়েছে অনেকগুলো। সেগুলো যদি কাউন্ট করা হতো আমি হয়তো জিতে যেতে পারতাম। একই ঘটনা ঘটেছে ঢাকা 8-এ মির্জা আব্বাসের ক্ষেত্রে, কিন্তু তার ভোটগুলো কেন কাউন্ট করা হলো, আমারগুলো কেন কাউন্ট করা হলো না? যদি আমারগুলো বাতিল হয় সেগুলোও বাতিল করতে হবে, যদি সেগুলো গ্রহণযোগ্য হয় আমারগুলোও গ্রহণ করতে হবে। আমি বোঝাতে পেরেছি এরকম একটা ঘটনা 8-এ নিশ্চয়ই হয়েছে। 13 নিয়ে উনি এই কথা বলেছেন। শাম্মী আপা আপনি কিছু বলবেন কিনা এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। এখানে সহ আলোচকরা এতক্ষণ ধরে কি আলোচনা করেছেন সবগুলো তো আমি শুনতেও পাইনি, তবে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে অনেক অভিযোগের মাত্রা বোধহয় ঢাকা 8 নিয়েই মানে বেশি বেশি হয়ে যাচ্ছে এবং কিছুটা মনে হয় 13 নিয়েও হচ্ছে। তো সেই অভিযোগ
দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, দেখা গেছে যে নির্বাচনের পরে যে যারা ধরেন কামিয়াব হতে পারেন না, তারা দেখা যায় যারা জিতে যান তাদেরকে বলেন সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, এরকম বলে। আপনাদের দল থেকেও কিন্তু কিছু কিছু ঢাকা শেষ 16 করি তে আমি, কিন্তু হুমায়রা, আমিনুল আমি ভাই শেষ করি, অভিযোগ করেছেন, তাই শেষ না? করি। তো এই ধরনের অভিযোগের যে কালচারটা, এইটার মধ্য দিয়ে বাংলাদেশ অনেকগুলো বছর পার করেছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এই ধরনের কোনো অভিযোগ এখন উত্থাপিত হয়নি। কেবল দুটো আসনে মানে ভোটের যে কেন বাতিল হলো বা কেন যোগ হলো না, এটা নিয়ে কথা হচ্ছে। তো বড় দাগে যদি আমরা দেখি যে যে রাজনৈতিক দলগুলো জিতে যায় বা যারা জিততে পারে না, তারা যে অভিযোগটা করে সূক্ষ্ম বা স্থূল কারচুপি, ওই জায়গা থেকে বোধহয় আমরা বের হয়ে আসতে পেরেছি। স্পেসিফিক্যালি দুটো আসনে যে অভিযোগটা এসেছে সেটি যাচাই বাছাই করে আমার মনে হয় ইসি যদি দেখেন তাহলে এটার সমাধানও খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না। তবে উনি বারবার যে বিষয়টি মানে এখানে তোলার চেষ্টা করেছেন, ক্যান্ডিডেটের স্ত্রী বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন। আমি একটা জায়গায় দেখছিলাম যে উনি বিভাগীয় কমিশনারের কাছে একটি অভিযোগ নিয়ে গিয়েছিলেন। তো স্বভাবত কারণেই যারা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তারা মানে প্রত্যেকেই কিন্তু নির্বাচনে মানে জেতার চেষ্টাটা তারা মানে বহাল রাখেন, যে আমি জিতবো, এরকম একটা মেন্টালিটি নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেন। তো সেই জায়গাটায় এখানে আমি দোষের কিছু দেখছি না যে উনি কেন্দ্রে গিয়েছেন, এখন অন্যরা কেন ঢুকতে পারলেন না, এইটা কি ধরনের অভিযোগ আমি বুঝতে পারছি না। এখানে সেনাবাহিনীর একটা অভিযোগ কিন্তু আপা এসেছিল ছোট্ট করে, আমাদের হাতে সময় আসলে পার্টি বেশি নেই, একটু ছোট্ট করে বলি যে শুধু যে আমার মনে হয় প্রার্থীর স্ত্রী গেছেন এই বিষয়টি তারা অভিযোগ করে, এটার সঙ্গে আরেকটি বিষয় তারা জুড়ে দিয়েছিলেন যে যারা সমর্থক আছেন মির্জা আব্বাসের বা ওই মুহূর্তে যারা সঙ্গে ছিলেন প্রার্থীর স্ত্রী, তারা আসলে ভার্বালি খুব অ্যাটাক করছিল নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এটা আসলে উনি কন্ট্রোল করতে পারতেন, এটা ওখানে উপস্থিত যারা ছিলেন কত কন্ট্রোল করবেন। মির্জা আব্বাসকে তো আপনার নোবেল প্রাইজ দেওয়া উচিত, যে এত ধৈর্য উনি ধরেছেন, যে যেই পরিমাণ ইরিটেটিং মানে বক্তব্য গত নির্বাচনকালীন সময়ে এই নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়ে গিয়েছেন, ক্রমান্বয়ে মানে উনি দিয়েই গেছেন, আর মির্জা আব্বাস কেবল শুনেই গেছেন। এখন ওনার সমর্থকরা কেউ কিছু যদি বলে থাকেন, সেইটাই মানে বড় বিষয় হয়ে গেল। কেন গত এক মাস ধরে যে ক্রমাগত এই যে মানে এই যে কি বলে আপনার এই ইরিটেটিং মানে বক্তব্য যেগুলো নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়ে গেছেন, নট অনলি মির্জা আব্বাস, আমাদের দলের চেয়ারম্যানকে কেন্দ্র করেও সে অনেক আজে বাজে বক্তব্য দিয়েছে এবং সে ক্রমাগত এগুলো দিয়ে যাচ্ছিল। তো এইগুলো তো কোনো মানে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না যে আমি আপনাকে যদি ইরিটেট করতে থাকি ক্রমান্বয়ে, একটা পর্যায়ে আপনি তো আপনার টেম্পার হারায় ফেলবেন, তাই না? এটাই স্বাভাবিক। কিন্তু আমরা আব্বাস ভাইকে এই জায়গা থেকে অন্তত ধন্যবাদ দিতে পারি যে উনি খুব ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করেছেন। ধন্যবাদ আপা। আমরা এই পর্যায়ে আসলে একটা শুনে মনে হচ্ছে উনি হয়তো সারাটা মাস নাসিরউদ্দিন পাটোয়ারির ভার্বাল যে বক্তব্যগুলো সেগুলোর বিরুদ্ধে উনি এইটার জন্য অপেক্ষা করছিলেন যে উনি ভোটের দিন সন্ধ্যাবেলা ভোটের কাউন্টিং এর সময় উনি আসল খেলাটা দেখাবেন। আমরা ঢাকা ৮-এর আলোচনায় আরো একবার ফিরবো নিশ্চয়ই। অন্য একটি বিষয় আমি বলতে চাই, আপনি আজকে ফেসবুকে দেখেছেন নিশ্চয়ই, রুমিন ফারহানা একটা ইন্টারভিউ দিয়েছেন। আমি তার ইন্টারভিউটি আমরা ধাপে ধাপে যেতে চাই। প্রথম প্রশ্নটা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, উনি বলেছেন যে উনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে নির্বাচনের ফলাফলের আগেই ওনাকে বিএনপি আমন্ত্রণ জানিয়েছিল, উনি যাননি। উনি বলেছেন আমি 12 তারিখের পরে কথা বলবো। এটি কি আসলে সত্য কিনা, বা আসলেই দল থেকে বলা হয়েছিল কিনা? যে আপনি আমার এই বিষয়টি জানা নাই যে এরকম কিছু বলা হয়েছিল, এটা তার বক্তব্যে পাওয়া যায় যে এরকম বলা হয়েছিল। এখন এটা সত্য কি মিথ্যা এটা মানে ওর কথার উপর ডিপেন্ড করে তো বলা যাবে না, তাই না? কারণ এটা ওকে বলতে হবে যে কে তাকে প্রস্তাব দিয়েছে বা কে বলেছে, কে যোগাযোগ করেছে, এটা পরিষ্কার করতে হবে। তাহলে তিনি বলতে পারবেন যে হচ্ছে যোগাযোগ করা হয়েছিল কিনা বা কোনো কিছু বলা হয়েছিল কিনা। আচ্ছা, ঠিক আছে। তাহলে উনি আরেকটি বিষয় বলেছেন, সেটা হচ্ছে উনি অভিযোগ করেছে, এটা উনি সারাদিনই কালকে করেছিলেন, যে ওনার আসনে যে বিএনপি প্রার্থী ছিলেন তারা ফ্যাব্রিকেট করার চেষ্টা করেছে, তাকে মারধর করার চেষ্টা করেছে, একটি কেন্দ্রে ভোট গণনা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। এই যে একটি দলে উনি দীর্ঘদিন যাবৎ ছিলেন এবং তাকে যে কোনো কারণেই নমিনেশন দেওয়া হলো না এবং তারপর উনি স্বতন্ত্র লড়লেন, উনি বিজয়ী হয়েছেন। কিন্তু এই যে দলটি নিয়ে তিনি একটি অভিযোগ করলেন যে স্থানীয় বিএনপি নেতারা তাকে হুমকি ধামকি দিয়েছে পুরো সময়টা জুড়ে, এবং বিশেষ করে ভোটের দিনে তিনি আসলে অনেক অভিযোগ করেছে। এটা আসলে যখন একজন আমি যদি সাধারণ মানুষ হিসেবে বলি যে উনি তো বিএনপিতে ছিলেন, উনিই যেহেতু বলছেন, তাহলে আই মাস্ট বিলিভ হার।
এটা জনগণের মনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে কিনা আপা? আচ্ছা, আপনি ওর বক্তব্য শুনেছেন, আপনি কি এটা দেখেছেন যে ও এটাও বলেছে যে একটা কেন্দ্রে ও যে ঢুকতে পারেনি বা কয়েকটা কেন্দ্রে ও ঢুকতে পারেনি, ও নিজেও মারামারি করে ওইখানে ঢুকেছে, এরকম কিছু বলেছে। তার মানে হচ্ছে একজন পার্লামেন্ট মেম্বার যিনি ইলেক্টেড হয়েছেন, মানে আমরা ধরে নিতে পারি বেসরকারিভাবে, তিনি বলছেন যে আমি নিজেও মারামারি করে ঢুকেছি। তার মানে হচ্ছে আপনি ওইটাকেও আপনাকে কাউন্ট করতে হবে, মানে ওই জিনিসটাকেও নজরে আনতে হবে যে উনি নিজেও মারামারি করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি যে দলটিতে ছিলেন, এই দলটিতে উনি যখন পদ পান তখন তার আগে উনি ওনার বাবার দল, মানে কি বলে ডেমোক্রেটিক কি লিগ, মানে ওইটার উনি একটা পদে ছিলেন, সেখান থেকে উনি পদত্যাগ করেননি। পদত্যাগ না করা অবস্থায় তিনি এই দলে পদ পেয়েছিলেন। আচ্ছা, ভালো কথা, পদ পেয়েছিলেন। তার আগে যে তিনি দীর্ঘ মানে সময় দিয়েছেন বা শ্রম দিয়েছেন বা উনি ছাত্র রাজনীতি করেছেন, এইরকম কোনো ব্যাকগ্রাউন্ড ওনার ছিল না। তবুও বিএনপির শত শত নারী কর্মী আছে বা যোগ্য নারী আছে যাদেরকে রেখে ওনাকে পার্লামেন্টে দেওয়া হয়েছিল। সেখানে উনি সংরক্ষিত আসনে উনি ওনার ভূমিকা রেখেছিলেন। তো সেটাকে মাথায় রেখে আপনি যখন একটা দল করবেন, দলের যিনি মানে চেইন অফ কমান্ড তো থাকে, দলের যিনি মানে চিফ থাকবেন, তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটাকে মান্য করেই তো আপনাকে দল করতে হবে। আপনি যদি উচ্ছৃঙ্খলতা করেন, আপনি যদি এই চেইন অফ কমান্ড ভেঙে ফেলার চেষ্টা করেন, দল তো আপনাকে অন করতে পারবে না। অনেক ধন্যবাদ আপা। আমি আরেকবার একটু মুজাহিদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। রুবিন ফারহানের বিষয়টি নিয়ে যদি বলতে চাই, আমি যে প্রশ্নটি আসলে মূলত করতে চেয়েছিলাম, আমি সেটা আপনার কাছে একটু ট্রান্সফার করি। সেটা হচ্ছে আপনি একজন সাধারণ নাগরিক, আপনি একটি দলকে দেখছেন, সেই দলেরই একজন বলা যায় একজন প্রাক্তন কর্মী, তিনি যখন বলছেন যে স্থানীয় কর্মীরা আমাদের অনেক উত্তক্ত করছে, তখন আসলে জনগণ তো বিশ্বাস করতে চায় যে আসলে এটা সত্য কিনা বা এটা আসলেই হচ্ছে কিনা। দেখুন, আসল ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা একটু আগে আলোচনা শুনছিলাম যে ঢাকা 8, ঢাকা 13, এরপর আসছে রুবিন ফারহানের আলোচনায়। এই তিনটি, এই যে এবার যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের মধ্যে একটা বিশেষ জায়গা দখল করে আছে, কারণ এটা হচ্ছে আলোচনার জায়গা। আমরা যদি জাতীয়ভাবে দেখি যে নির্বাচন যেটা হয়েছে, সেটা ফেসবুকে যে বা সোশ্যাল মিডিয়াতে যে ধরনের উত্তাপ ছিল, মাঠে কিন্তু সেরকম উত্তাপ ছিল না। আমি মাঠে বলবো একদম ক্লেশে ধরনের একটা নির্বাচন হয়েছে, মোটেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছিল না। সে কারণেও যে ভায়োলেন্স যেটা বা সংঘাত সংঘর্ষ, সেটা অনেক কম হয়েছে, কারণ প্রতিদ্বন্দ্বিতা না থাকলে তো সংঘাত সংঘর্ষ হবার কোনো কারণ নেই। তো তিনটে আসনে আমরা মোটামুটি বলতে পারি যে মূল আলোচনার জায়গা এই জায়গাটা হয়েছে, একটা ঢাকা 8, ঢাকা 13 এবং রুমিন ফারহানের যে জায়গাটা। দেখুন, রুমিন ফারহান হচ্ছে আমার সহ-আলোচক যেটা বললেন যে তিনি একটা দল করতেন এবং সেই দল থেকে যখন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, তাহলে তাকে মানসিকভাবে এই প্রস্তুতি নিয়েই নির্বাচন করতে হচ্ছে যে আমার যে দলের লোক আছে তারা আমার প্রতিদ্বন্দ্বিতা করতে আসবেন এবং আমাকেও তাদের বিরুদ্ধে ফাইট ব্যাক করতে হবে। ফলে এটা একটা চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি এবং সেই পরিস্থিতির মধ্যে আমি বলবো এটা হচ্ছে নির্বাচনের একটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং যে আলোচনাটা আপনারা করছিলেন যে দল থেকে তাকে ডাকা হয়েছে কিনা, দেখুন আমি যেটা মনে করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, আমি সবসময় জানি যে যখন প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, যেমন বিএনপি, আগে ছিল আওয়ামী লীগ, এই ধরনের রাজনৈতিক দলগুলোতে একই আসনে অসংখ্য ভালো এবং যোগ্য ক্যান্ডিডেট থাকে। দলগুলোকে সবসময় হিমশিম খেতে হয় যে কাকে মনোনয়ন দেব, কারণ একাধিক প্রার্থী আসলে সেখানে যোগ্য থাকে এবং বিভিন্ন, যেমন এই ক্ষেত্রে যেটা হয়েছে যে কোয়ালিশনের স্বার্থে তাকে আসলে বাদ দিয়ে আরেকজনকে দিতে হয়েছে। এই পরিস্থিতিতে যখন একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থা তৈরি হয়, তখন সঙ্গত কারণে সেখানে সহিংসতা তৈরি হতে পারে, আলোচনা সমালোচনা নানান কিছু তৈরি হতে পারে। কিন্তু আমি মনে করি যে এটা একটা ভালো লক্ষণ যে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত বড় কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে নাই, কেবলমাত্র পরস্পরকে দোষারোপ করতেছে। এবং যেটা বলছিলেন যে ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তার যে কর্মীরা, এবং তিনিও আবার বাধা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আরেকটা বিষয় আমাকে মনে রাখতে হবে, সেখানে বিএনপির কিন্তু সবসময় দুইটা গ্রুপ ছিল। আমরা যদি এই কোয়ালিশনের যাকে দেওয়া হয়েছে তাকে যদি নাও দেওয়া হতো, তাহলেও কিন্তু বিএনপির মধ্যে দুটো গ্রুপ ছিল। কোনো কোনো ক্ষেত্রে যেটা হয় যে এই আসনগুলোতে একজনকে দেওয়া হলে বাকি গ্রুপটা আস্তে করে না হয় চুপ হয়ে যায়, না হয় অন্য প্রার্থীকে সমর্থন করে। ফলে এই ধরনের সংঘাত মানে আলোচনা সমালোচনা, আমি মনে করি বাংলাদেশের রাজনীতির জন্য এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। একটা নির্বাচন কোনো মতেই সম্পন্ন করা সম্ভব না এই ধরনের আলোচনা ছাড়া। ফলে এটা আমি মনে করি যে বাংলাদেশের যে চলমান যে রাজনীতি, সেটা একটা অংশ। যেমন ঢাকা 8 নিয়ে আলোচনা হচ্ছিল, 8-এর আলোচনার মধ্যে আমরা হঠাৎ করে দেখলাম যে এখানেও মাঠের মতো এখানেও একটু উত্তাপের তৈরি হচ্ছে। যে ব্যাপারটা হচ্ছে এরকম যে ঢাকা 8
এই যে প্রতিদ্বন্দ্বিতা আপনারা আলোচনা করছিলেন যে বিষয়টা মিডিয়া ঠিকমতো দায়িত্ব পালন করতে পেরেছে কিনা। আমি কিন্তু মিডিয়ার খুব একটা বেশি সমালোচনা করব না। কেন করব না? কারণ মিডিয়া যে কথাটা বলছে যে আমরা তো সরকারি ঘোষণা দিচ্ছি না, সরকারি ঘোষণাটা দিচ্ছে নির্বাচন কমিশন। এখন জনগণ যদি সোশ্যাল মিডিয়ার কথা শুনে রাস্তায় নামাজ পড়তে শুরু করে, রাস্তায় মিছিল করতে শুরু করে, এই দায়িত্বটা কিন্তু জনগণের উপরে যাচ্ছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব, আমি কোন মিডিয়ার কোন ইনফরমেশনটা কোন পর্যন্ত নেব। এখন সেখান থেকে উত্তাপটা ছড়িয়ে পড়তেছে। ফলে যে রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা, যখনই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তখন সেখানে আলোচনা সমালোচনা, একজন আরেকজনকে দোষারোপ করা, আমার ভোট নিয়ে নেওয়া হলো, আমার বাক্সের বাইরে দাগ চলে গেল, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনাগুলো হবে। আমি বুঝতে পেরেছি আসলে আপনি বলতে চাচ্ছেন যে এই যে আলোচনা হচ্ছে, এই আলোচনার পরিবেশটাও যে তৈরি হয়েছে সেটাও একটি ইতিবাচক এটা বিষয়। অনেক ইতিবাচক বিষয়। আমরা Definitely. এরকম ইতিবাচক পরিস্থিতি এর আগে অনেক বছর দেখিনি। এর আগে যখন দুটি রাজনৈতিক মূল মেরুকরণ যখন ছিল বিএনপি এবং আওয়ামী লীগের, তখন যে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে সেখানে অনিবার্যভাবে সংঘাত তৈরি হতো। কিন্তু আজকে আমরা দেখেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে যে পারস্পরিক যে কথার যে বাক্য যে সরাসরি হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের মধ্যে কোনো বড় রকমের কোনো সংঘাত সংঘর্ষ কোনো কিছু ঘটে নাই। এটা কিন্তু আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখি, এবং এটা আমি দুইটি রাজনৈতিক দলকেই আমি অত্যন্ত ম্যাচিউরড হিসেবে তাদেরকে বিবেচনা করব। আমি এনসিপি বলেন মানে বা 11 দলীয় জোট যেটা বলবেন, যে তাদের দিক থেকে তারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমি মনে করি বিএনপিও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কারণ আমি বাংলাদেশের এই যে রাজনৈতিক পরিস্থিতিটাকে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা ব্রিটেনের সঙ্গে, লিবারাল যে ডেমোক্রেসি আছে সেগুলোর সঙ্গে তুলনা করব না। আমি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ করব হচ্ছে এর আগে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেইখান থেকে আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি এবং আজকে কী ঘটতেছে অতীতের সঙ্গে। সেই অতীতের সঙ্গে যখন আমি তুলনা করি, তখন আমি এটাকে মনে করি অত্যন্ত ইতিবাচক বিষয়। এবং এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা দরকার। রাজনীতিতে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, শুধু সহিংসতায় রূপ না নিলেই হলো। এবং ভেরি ওয়েল স্যার। আর আপনি যেটা বলছেন প্রতিদ্বন্দ্বিতা দরকার রাজনীতিতে আরও একটা জিনিস দরকার বলে জনগণ মনে করছে, সেটা হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব নিয়ে কিন্তু নির্বাচনের সময় অনেক কথা। নির্বাচনের দিন আসলে কি হয়েছে সেটা আমরা একটু সাইডে পিন করে রাখতে চাই, অন্য একটি বিষয় আসতে চাই। এখন কি হতে চলেছে আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই। এবার কিন্তু 7 জন নারী ক্যান্ডিডেট জিতেছেন, যেটা আসলে একটি যেভাবে কথাবার্তা হচ্ছিল নারী নেতৃত্ব নিয়ে, তারপরে আসলে আমার কাছে মনে হয় একজন নারী হিসেবে এটি আমাদের জন্য গর্বের বিষয়। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, বা আসলে নারীরা দেশ গঠনে সামষ্টিকভাবে এই যে যেই 7 জন নারী জিতেছেন, যারা আমাদের সাধারণ নারীদের প্রতিনিধিত্ব করতে যাবেন, তারা আসলে বড় আকারে কি ধরনের ভূমিকা রাখতে পারেন বা রাখা উচিত? আপনি যেটা ইতিবাচকভাবে দেখেছেন সেটা আমি আসলে দুইভাবেই দেখব, ইতিবাচক এবং নেতিবাচক। আমি একদিকে হচ্ছে খুবই ইতিবাচক যে আমাদের সংসদে 7 জন নারী নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এটাকে আমি নেতিবাচক হিসেবে দেখি যে আমাদের রাজনৈতিক দলগুলো এখনো মনোনয়ন দিচ্ছে না, এবং আরও সংখ্যাটা আমি অ্যাটলিস্ট আশা করেছিলাম যে এবার কমপক্ষে 30 জন নারী নেত্রী সংসদে আসবেন, কমপক্ষে 30 জন নির্বাচিত হয়ে আসবেন। আমাদের এখনো কেন কোটার উপরে নির্ভরশীল হতে হবে? আমাদেরকে এখন মাঠ পর্যায় থেকে চলে আসবে। আমরা জানি যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে দুটি প্রধান দলের রাজনৈতিক নেতৃত্ব ছিল হচ্ছে 2 জন নারীর হাতে, এবং অনেক বছর পরে আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি। তার মানে বাংলাদেশের এটা একটা গর্ব করার বিষয়। কিন্তু আমি যদি দেখি যে গ্রাসরুট লেভেলে এখনও নারীর নেতৃত্ব সেইভাবে তৈরি হয় না, এবং বিশেষ করে রাজনীতির মাঠে নারীরা যে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে মাঠে থাকতে হলে তাদেরকে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার মধ্যে যদি যেটাতে যেতে হয়, যেমন ধরুন একজন রাজনৈতিক কর্মী হিসাবে যদি নিজেকে কেউ দাঁড়া করাতে চায়, তাহলে রাত্রি 2টা-3টার সময় তাকে মাঠে থাকতে হয়। একজন নারী হিসেবে যখন রাত্রি 2টা-3টার সময় সে মাঠে যায়, তখন মানুষ তার চরিত্র হনন করার চেষ্টা করে। ফলে নারীদের বাংলাদেশের যে সামাজিক যে অবস্থা, সেখান থেকে রাজনীতিতে নারীদের এখনও দাঁড়িয়ে আসাটা অনেক কঠিন হয়ে গেছে। কিন্তু যারা এখন নারী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের অনেকে আমরা জানি, অনেক সময় অনেকে সমালোচনা করে থাকেন যে তাদের একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু দেখুন, আমি রাজনীতিতে পারিবারিক ব্যাকগ্রাউন্ডটাকে কখনোই নেতিবাচক হিসেবে মনে করি না। উদাহরণটা হচ্ছে এরকম যে আপনার যোগ্যতা না থাকলে আপনি টিকে থাকতে পারবেন না। ধরেন যে দিল্লিতে মানে বোম্বের যে মিডিয়া আছে, সেখানে সিনেমা জগৎ আছে যেটা, সেখানে দেখবেন যে অনেক অভিনেতা অভিনেত্রী ছেলেমেয়েরা আসেন, কিন্তু সবাই টিকতে পারে না। এটা হচ্ছে পার্সোনাল ক্যারিশমার ব্যাপার, যোগ্যতার ব্যাপার। ওটা কেবলমাত্র একটা প্ল্যাটফর্ম যেটাকে ইউজ করে আমি নির্বাচনে আসতেছি। ফলে এরা যারা এসছেন, আমি মনে করি প্রত্যেকেই তারা তাদের নিজেদের যোগ্যতা এসছেন, যে কারণে আমি তাদেরকে অভিনন্দন জানাই, এবং আমি মনে করি যে তারা দেশের জন্য ইতিবাচক হিসেবে কাজ করবেন। দুইটা বিষয় হয়, একটা হচ্ছে তারা কি করবেন, আরেকটা বিষয় হয় যে এই যে 7 জন যে নির্বাচিত হয়ে সংসদে আসছেন, এটা কিন্তু বিশাল সংখ্যক নারীর জন্য একটা রোল মডেল। আমরা প্রথমেই সামনে দেখাতে পারতেছি যে দেখুন, আমাদের সামনে 7 জন নারী
সাংসদ আছেন যারা নির্বাচিত হয়ে এসেছেন, এর মধ্যে এমনও আছেন যিনি প্রতিদ্বন্দ্বিতা করে তার দল থেকে বিদ্রোহ করে তারপরে নির্বাচিত হয়ে এসেছেন। এটা কিন্তু অনেক বড় একটা ইতিবাচক ব্যাপার, এটাকে আমরা অবশ্যই। কোনো মতেই ছোটোভাবে দেখতে পারি না। এবং যে কারণে আমি মনে করি যে দুইভাবে তারা আসলে দেশ গঠনে ভূমিকা রাখবে। একটা হচ্ছে নারী হিসেবে সংসদে থেকে আমি মনে করি তারা নারীদের জন্য উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপের মধ্যে ইতিবাচক ভূমিকা রাখবেন। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে তাদের যে আশাটা সেইটাই আসলে একটা মডেল, রোল মডেল, এবং সেটাকে দিয়ে আমরা মনে করি জাতি উৎসাহিত হবে, নারী নেতৃত্ব উৎসাহিত হবে, মাঠ পর্যায়ে যারা নারী রাজনীতিবিদ আছেন তারা আরও উৎসাহিত হবে এবং তারা নিজেরা রাজনীতিতে আরও বেশি সক্রিয় হয়ে উঠবেন। আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলতে চাই। মোজাহিদ ইসলাম, আপনাকে ধন্যবাদ। এখানে যেহেতু নারী নেতৃত্ব নিয়ে আমরা কথা বলছিলাম, হুমায়রা আপা আপনার কাছে একটু যেতে চাই। একটি কথা মুজাহিদুল ইসলাম বলে গেছেন, সেটা হচ্ছে নারী নেতৃত্ব তৈরি হচ্ছে না আশানুরূপভাবে। কেন তৈরি হচ্ছে না? আচ্ছা, এখানে এই কথাটা নিয়ে আলোচনা করতে গেলে একটু পিছনে ফিরে যেতে হবে। আর আপনি যে রেশিওটা বলেন, এইবার 85 জন নারী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তার মধ্যে 66 জন ছিল হচ্ছে দলীয় প্রার্থী এবং এর বাইরে অন্যরা 19 জন স্বতন্ত্র নির্বাচন করেছেন। আমি অত্যন্ত সাধুবাদ জানাই প্রত্যেকটা নারীদের যারা এগিয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 7 জন জিতেছেন, তার মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহান আপা এবং বাকি 6 জনই দলীয় প্রার্থী। নেপোটিজম বা পারিবারিক লিগাসি থেকে ওনারা 7 জন নিয়ে এসেছেন। এটা নিয়ে ভাই বললেন এটা দোষের কিছু না। আমি বলবো যে ওনাদের গ্রুমিংটা আগে থেকেই পারিবারিকভাবে হয়েছে এবং ওনারা যেহেতু ফ্যামিলি লিগাসি আছে, ওনারা নেতাকর্মীরা তৈরি নেতাকর্মী পেয়েছেন। সেই গ্রুমিং বা সেই স্পেস, সেই সিকিউরিটি ওনারা আগে থেকে পেয়েছেন। সেই জায়গাটায় অন্য নারীরা অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যখন আমি আমার দলের থেকে প্রাথমিক মনোনয়ন পেয়ে এলাকায় গিয়েছি, আমি দেখলাম যে ছেলেরা তো রাত 3টা বাজেও মিটিং করতে পারছে, কিন্তু আমি মাগরিবের পর আর বের হতে পারছি না। পরবর্তীতে তো জোট হওয়ার আগে প্রাথমিক মনোনয়ন পদ যেটা ছিল সেটা আমি প্রত্যাহার করে নেই। কিন্তু এই 5 বছর বাংলাদেশের এই যে এই ডাইনামিকটা নারী বান্ধব করার জন্য আমি কাজ করে যাব, যাতে আমি সহ আর অন্যান্য নারীরা একেবারে আমার সাথে শাম্মী আপা আছেন। আমি দেখতে চাই শাম্মী আপা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মনি আপা, আমি মাহমুদা আপার খুবই ভক্ত। এই মানুষগুলো যারা অলরেডি পার্লামেন্টে কেউ কেউ সংরক্ষিত আসনে ছিলেন কিন্তু পরবর্তীতে লোকাল ইলেকশনটা করার সুযোগ পাচ্ছেন না, তাদেরকে সাথে নিয়ে আমরা একটা আলাদা ফোরাম করব, যাতে আমাদের নারীদের জন্য এই রাজনীতি বান্ধব পরিবেশ সমাজে সৃষ্টি করতে পারে। এইটার জন্য আমরা কি প্রস্তাবনা দিয়েছিলাম জানেন? 100 আসনে সরাসরি নির্বাচন, নারী ভার্সেস নারী। তাহলে কি হবে জানেন? আমাদের সমাজের মানুষের যে মেন্টালিটি, এইটা কিন্তু পরিবর্তন করতে হইলে আপনাকে আসলে কিছু না কিছু জায়গায় একটা স্টেপ নিতেই হবে। নারীদেরকে যখন আপনারা নির্বাচন করতে দেখবেন ঢালাওভাবে, তখন মানুষের মধ্যে ওই অ্যাকসেপ্টেবিলিটিটা গ্রো করবে। আদারওয়াইজ এই স্পেসটা কোনোদিনই কেউ আপনাকে তৈরি করে দিবে না, জীবনেও দিবে না। আপনি জীবনটা দিয়ে দিলেও আপনাকে পিছন থেকে আপনার পুরুষ প্রতিদ্বন্দ্বীরা তারা মানি মাসেলের পাওয়ার দেখে আপনাকে পিছিয়ে ফেলবে। কারণ নারীদের সেই মাসেল পাওয়ারও নেই, আর মানির পাওয়ার তো আমরা অনেক সংযতভাবে খরচ করি, আয়ও অনেক আমাদের অন্যদের চেয়ে সীমিত। সেই জায়গাটা থেকে আমি হয়তো আলহামদুলিল্লাহ ফাইন্যান্সিয়ালি সর্টেড, কিন্তু ওইটা সব নারীরা তো সেই সুযোগটা তাদের নাই। ওই জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ আছে। এবং 100 আসনে নির্বাচনের জন্য নারী ভার্সেস নারী যে প্রস্তাবটা আমরা দিয়েছিলাম, সেইটা ঐকমত্য কমিশনের নাকচ হয়ে যায়। এরই পাশাপাশি বিভিন্ন সংস্থায় আমরা আলাপ করেছিলাম যে একটা ফান্ড ক্রিয়েট করার জন্য, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো সরকারিভাবে একটা ফান্ডে কন্ট্রিবিউট করবে, যে ইলেকশন করতে চাইলে নির্বাচন কমিশন ওই ফান্ডটা কোনো নারী যদি আর্থিকভাবে সমর্থ না হয়, তাহলে ওই ফান্ড থেকে তারা যাতে সুবিধাটা পায় সেইটা নিশ্চিত করার জন্য। তো এই ধরনের অনেক আলোচনা তো হয়েছে, তখন সেইটার সুযোগ হয়নি। 15% অ্যাটলিস্ট রিপ্রেজেন্টেশন থাকতে হবে, সেইটারও সুযোগ হয়নি। ধরেন 15% রিপ্রেজেন্টেশনও যদি থাকতো, তাও কিন্তু মানুষ ওই যে অ্যাকোমোডেটিভ অ্যাটিটিউডটা তাদের মধ্যে গ্রো করতো। তারা আস্তে আস্তে দেখতে দেখতে আসলে অ্যাকসেপ্টেবিলিটিটা তাদের মধ্যে গ্রো করতো। সেইটার সুযোগটা খুবই সীমিত করে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু গণভোট জয়ী হয়েছে, এটা একটা অনেক বড় আশার বিষয় এবং এটার মধ্যে একটা বড় প্রস্তাবনা ছিল যে সরাসরি সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত করা এবং সরাসরি নারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া। আমি মনে করি জনাব তারেক রহমানকে মানুষ, সারা বাংলাদেশের মানুষ ভালোবেসে শ্রদ্ধা করে এবং অনেক ভরসা করে উনাকে দায়িত্ব দিয়েছে এবং উনি এই দায়িত্বটা, এই গণভোটে যেই প্রস্তাবনাগুলো জয়যুক্ত হয়েছে, সেটা উনি মানুষের প্রতি উনার যে দায় আছে, মানুষ উনাকে শ্রদ্ধা করে যে দায়িত্বটা দিয়েছে, সেটা উনি 100% সফল করবেন।
বাংলাদেশের নারীদের জন্য উনি একমাত্র মেয়ে, উনার একটাই সন্তান, একটাই মেয়ে, খেয়াল করেছেন? জি। তাহলে উনি যদি উনার মেয়ের জন্য ভবিষ্যতের রাজনৈতিক মাঠটা তৈরি করতে চান, তাহলে সেইটার সাথে উনার মেয়ের মতো আরো সব নারীদের জন্য কিন্তু উনার কাছে আমাদের এইটাই এক্সপেকটেশন যে এই নারী বান্ধব একটা রাজনৈতিক পরিবেশ আগামী 5 বছর উনি তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা উনার কাছে আমাদের সবার দাবি। নিশ্চয়ই, সুন্দর, অনেক সুন্দর। আমি একটি প্রশ্ন করতে চাই, আসলে এটি যদিও আমি প্ল্যাটফর্মে একটু ছেড়ে দিতে চাই শাম্মী আপা এবং হুমায়রা আপা দুজনের জন্যই, তবে প্রশ্নটি আমি করতে চাই আশরাফ ভাই আপনার কাছে। আমি আর আপনি যখন কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আসলে মিডিয়া ছাড়াও আরেকটা মিডিয়া আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কিন্তু আসলে যদিও আমরা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ায় তো আরেকজনই বিজয়ী হয়ে যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়াও কিন্তু উড়িয়ে দেওয়ার উপায় নেই আসলে। এই যে এনসিপির কথা যদি বলি, এনসিপি 3 ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন যে তাদের নেতাকর্মীদের ওপর সারা দেশে হামলা চালানো হচ্ছে। এটা 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 অনেকগুলো শেয়ার হয়ে গেছে, এটা থেকে আসলে অনেকগুলো নিউজেও এসছে, কিন্তু নিউজে এসছে, বিভিন্ন হ্যাঁ, নিউজ সোর্স অনেকগুলো কমেন্টসও পড়েছে, মানে কি সাধারণ মানুষ দেখছে এবং এটা নিয়ে বেশ লেখালেখি এখন হচ্ছে, যেহেতু নিউজ গণমাধ্যম হয়ে থেকে গেছে। আসা খবরের ভিত্তিতে এটা লেখা হয়েছে। আসলে আমরা যেটা বলছি যে আমরা একটা অ্যাকসেপ্টেড নির্বাচন চাই, আমরা ভায়োলেন্স চাইনি নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের আমি যদি একটু মনে করিয়ে দিতে চাই, বড় দুটো দলের যিনি প্রধান তারা প্রথমেই কিন্তু শুরুতে প্রচারণার শুরুতে দুজনই বলেছিলেন যে যেই ফলাফল হবে আমরা মেনে নেব, এবং সেটাই হয়তো সাধারণ মানুষও চেয়েছে। এখন এই বিষয়টি আসলে যেহেতু সামনে আসছে, এনসিপি এখন এটা বলছে যে আমাদের উপর হামলা করা হচ্ছে, এটা আসলে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে? প্রথমত বলি সোশ্যাল মিডিয়ার ভালো দিক কি। ভালো দিক হচ্ছে ট্র্যাডিশনাল মিডিয়া অনেক বিচার বিবেচনা করে নিউজ প্রকাশ করে, যেমন তারা বুঝতে চায় নিউজটি ঠিক আছে কিনা, বানানো কিনা, কে দিল, কেন দিল ইত্যাদি। সোশ্যাল মিডিয়াতে যেটা আপনি পান যখন ঘটছে তখনই কোনো একজন মানুষ যিনি হয়তো সিটিজেন জার্নালিস্ট আমরা বলি, মোবাইল জার্নালিস্ট বলি, তিনি ভিডিও করে ফেললেন, আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন ঘটনাটি কি হচ্ছে। তবে তারপরেও বিবেচনা রয়েছে কোন পার্সপেক্টিভ থেকে ভিডিওটি করা হয়েছে। হয়তো আপনার কনটেক্সটটি সে তুলে ধরে নাই, সে শুধু নিজেকে ভিকটিম প্রমাণ করার জন্য ওই পার্টটি তুলে ধরেছে। কাজেই একজন মানুষ যিনি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বিলিভ করবেন, সেটি পোস্ট হোক, ভিডিও হোক, স্ট্যাটিক হোক, তাকে আসলে পার্সপেক্টিভটা ধরতে হবে, কনটেক্সটটা ধরতে হবে। নাহলে যেটা সমস্যা হচ্ছে, আপনি হয়তো একটু ভুল তথ্য আপনি শেয়ার করে ফেলছেন, এরকম করে হাজার হাজার লক্ষ লক্ষ শেয়ার হয়ে যাচ্ছে, এবং এটি হয়তো একটি গুজব, এটি হয়তো একটি বানোয়াট ঘটনা, এটি হয়তো একটি প্রোপাগান্ডা, এটি হয়তো দেশের ভিতরে অস্থিরতা তৈরি করার চেষ্টা। আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা মনে করি সোশ্যাল মিডিয়া জরুরি, কিন্তু তার ব্যবহার বিধি আরও জরুরি। সেটি বিশ্বাস করা অনেক বিবেচনার বিষয়, শেয়ার করা অনেক দায়িত্বশীলতার বিষয়। এই জায়গাটিতে আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলতে চাই। দেখুন, নির্বাচনের শুরুতে দুটি বড় জোটের নেতা বলেছিলেন ফলাফল যাই হোক আমরা মেনে নিব। আমরা খুব আশ্বস্ত হয়েছিলাম। গত 24 ঘন্টায় দেখলাম যদি গণনা ঠিক হয় তাহলে মেনে নিব, যদি নির্বাচনের ফলাফল নিরপেক্ষভাবে বিচার করা হয় তাহলে মেনে নিব, যদি বড় কোনো অভিযোগ না থাকে তাহলে মেনে নিব। তার মানে এখন অনেক কন্ডিশনাল মেনে নেওয়া তৈরি হচ্ছে। দেখুন, আমাদের রাজনীতির ইতিহাস হচ্ছে ভোট চুরি করার, নির্বাচনের ইতিহাস হচ্ছে ভোট চুরি করার নির্বাচন। শেখ হাসিনা 3টি ভোট দেশ থেকে চুরি করে নিয়ে গেছেন, কাউকে কেন্দ্রে যেতে হয় নাই, কাউকে প্রচারণা করতে হয় নাই, তারা অটোমেটিক সরকার হয়ে গেছেন। তারপরে হচ্ছে কেন্দ্র দখলের নির্বাচন। কেন্দ্র দখল হচ্ছে আপনি কেন্দ্রের পাশ দিয়ে যাবেন কিন্তু কেন্দ্রের ভেতরে ঢোকার কোনো অনুমতি নাই। তারপরে হচ্ছে গণহারে অনিয়ম করার নির্বাচন, সিল মারা থেকে শুরু করে, অতীতে ব্যালট বাক্স আপনার সর্ষে ক্ষেতের মধ্যে পাওয়া যেত, নদীতে, খালে, বিলে। সেই জায়গা থেকে উঠে বাংলাদেশ এখন বলছে যে আমার ঘরের বাইরে সিল পড়লে সেটি কেন গণনা করা হলো না। আমি কিন্তু মনে করি যে কোনো অনিয়মই অনিয়ম, যে কোনো অভিযোগ আমি খাটো করছি না, কিন্তু আমি মাত্রাটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি এখন ঘরের ভেতরে সিল পড়া না পড়াটাকে এত বড় করে ফেলেন যে নির্বাচন প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তখন ইনজাস্টিস করা হবে নির্বাচনের। তাহলে গতকালকে যে মানুষগুলো সেন্টারে গিয়েছিল, যারা ভোট দিয়েছিল, তাদের উপরে অসম্মান করা হবে, তাদের রায়কে খাটো করা হবে। আমার ধারণা এই জামাত নেতৃত্বাধীন জোট বা বিএনপির জোটের কেউই এই কাজটি করা উচিত হবে না। এবং আজকে এনসিপি যদি বলে থাকে তাদের উপরে অত্যাচার শুরু হয়েছে যে বিভিন্ন জায়গায়, তাদের অনেক সিরিয়াসলি ডকুমেন্টেশন দিয়ে বলতে হবে, লোকাল প্রশাসনের কাছে যেতে হবে,
হঠাৎ করে আমি ফেসবুকে দিয়ে দিলাম, এটা কিন্তু দায়িত্বশীল কাজ না। তিনি কি লোকাল পুলিশের কাছে গেছেন? তিনি কি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন জানে? এটি না করে আমাদের একটা প্রবণতা শুরু হয়েছে, ন্যাশনাল ইস্যু বানিয়ে ফেললাম। পেকুয়ার একটি ঘটনা বাংলাদেশের একটি ঘটনা হয়ে যাচ্ছে। আমি বলছি মেরিট থাকলে সেটি হওয়া উচিত, কিন্তু শুরুতেই কেন আমাদের এই প্রবণতাটা তৈরি হচ্ছে? তাতে প্যানিক তৈরি হচ্ছে 300টি আসনে সারা দেশে, এবং যারা এতক্ষণ বলছিলাম নির্বাচনটি ভালো হয়েছে তাদের ভেতরে। আমি কিন্তু অনিয়মের অনিয়ম তদন্তের পক্ষে, কিন্তু অনিয়মের মেরিট যাচাই বাছাইয়ের পক্ষে। আপনার সাথে শুধু নারী নেতৃত্ব নিয়ে আমার একটি লাইনের কথা আমরা আছে। ফিরবো কাইসার ভাই, আমরা ফিরবো একটা আপনাকে ধন্যবাদ। আমরা একটা ভিন্ন একটা লাইন একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি যদি শুধু ডেইলি স্টারেরই রেফারেন্সটা দেখাই, যে অভিযোগটা আমরা করেছি সেখানে বলেছে 14টি ঘটনায় 72 জন আহত, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকা হয়েছে এবং তাদের হস্তক্ষেপে এই ঘটনাগুলো আসলে মিনিমাইজ করা বা কন্ট্রোল করা বিষয়টি নিয়ে আমরা হয়েছে। অবশ্যই নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। আমাদের দাবি আছে সেই জিনিসটা নিয়ে কথা বলতে। জি, দর্শক সময় হলো ছোট্ট একটা বিরতির, কোথাও যাবে না, দেখছেন বাংলাদেশ ইলেকশন যমুনা টেলিভিশনের পর্দায়।